প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নিশ্চিত নিরাপত্তা প্রস্তুতি নির্দেশনা ডক্টর ইউনূসের। সনদ নির্বাচন নিয়ে গোলমাল পাকাচ্ছে জামায়াত। অভিযোগ বিএনপির। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান মির্জা ফখরুলের। পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি। পাল্টা অভিযোগ জামায়াতের। জুলাই সনদে হবে ভারতীয় আধিপত্যের কবর বলছে এনসিপি। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সরকার পাল্টেছে অদক্ষ দুর্বল শাসনের কারণে বলেছেন অজিত দোভাল। শেখ হাসিনাকে থামানোর আহ্বান সুব্রত চৌধুরীর। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে সেই জন্য সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় নির্বাচনের জন্য সামরিক বাহিনীর সব ধরনের প্রস্তুতি নেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিন বাহিনী প্রধান। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় ৯০,০০০ সেনা সদস্য, নৌবাহিনীর ২৫০০ সদস্য এবং বিমান বাহিনীর কিছু সদস্য মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে এদেশের মানুষ মেনে নেবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই, কারো কারো জন্য হতে পারে। দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। ৭ই নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জাতীয় প্রেস ক্লাবে করা এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি আপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো আপোলজি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, একটা শক্তি চেষ্টা করছে ৭১কে নিচে নামাতে। তারা শুধু ২৪-এর আন্দোলনকে বড় করে দেখাতে চায়। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না। এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন, ধমক দিচ্ছেন, আজকেই হতে হবে, তাহলে আমরা নির্বাচন হতে দেব না। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোথেকে আসবে, কারা করবে, এটা বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যেগুলো হামলা প্রতিরোধ করতে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় যাবার লোভে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন।
সমাবেশে বিএনপি নেতারা বলেন ৭১ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করতে হবে। ৭১-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আহমদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের মহাসম্মেলনে তিনি এই কথা বলেন। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকার আহ্বানও জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ছিল ইসলাম বিদ্বেষী। স্বার্থ হাসিল করতে তারা আলেমদের ওপরও নির্যাতন করেছে। নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয় কেউ। সুতরাং যারা ফিরকা ফিতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 2 থেকে 3টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত, বিলম্বিত, প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐক্যমত ও সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা একটা রাজনৈতিক দল, তারা আরেকটা রাজনৈতিক দল। আমরা যেখানে ঐক্যমত হয়েছে, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি। অথচ ঐক্যমত কমিশন করার উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে। আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, এমন সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগের অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ আবু তাহের। শনিবার এক ভিডিও বার্তায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, আরপিও সংশোধনের মধ্য দিয়ে একটি দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করেছে সরকার। তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তাতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে, নির্বাচনের ঠিক আগেই হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি। এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। এদিকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল রোডের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত কখনো মিথ্যা আশ্বাস দেয় না।
যা করতে পারবে তাই বলে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করবে। ডাক্তার শফিকুর বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির একটি বড় চালিকা শক্তি। তাদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। গুম খুনের অভিযোগে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত যে কোনো অপরাধের বিরুদ্ধে, কোনো ধরনের অপরাধ ছাড়া যারা মানুষের উপর হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছেন এবং অপরাধের সাথে যারা জড়িত ছিল তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ, সেটা ম্যাটার করে না। কারা নির্বাচনের পক্ষে আর কারা বিপক্ষে এ নিয়ে মেরুকরণের শঙ্কায় বিএনপি নেতারা। অন্য দলের নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। রাজধানীতে রাজনৈতিক এক সংলাপে রাজনীতিকরা বলেন, কোনো দল বিরোধী দল হওয়া কিংবা আসন ভাগাভাগির দর কষাকষি করতে ভোটের আগে গণভোটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। পলিটিক্স ল্যাব নামের এই পাবলিক ডায়ালগে অংশ নেন বিএনপি, সিপিবি, এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। তাদের মতে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন অনৈক্যের আনুষ্ঠানিক দলিল রেখে গেছেন। নির্বাচনের প্রশ্ন তুলতে গেলে জনমনে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, আগামীতে একটি মেরুকরণ হবে কিনা, জাতীয় নির্বাচনের পক্ষে কারা, জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কারা। ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে দীর্ঘ ইতিহাস মানুষকে রাখার, সেখানে খুব দ্রুত তাদেরকে তার ভোটাধিকার, তার ভোটের ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা এবং তার রাজনৈতিক অধিকার, সেখান থেকে আরো বেশি দিন তাকে বঞ্চিত রাখার কোনো কৌশলের মধ্যে তাদেরকে রাখা হবে, নাকি খুব দ্রুত আগে তাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই যে সমস্যা, যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে। যারা বলছেন এত কিছু করার পরে একটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে, এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমরা একসাথে বসেছি, এক টেবিলে বসেছি, টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক। যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে। তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না। জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে, আসলে কি পিয়ার মানি না? বলছি আর কি ভাই। সংলাপে তরুণ সংগঠকরা দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের একচ্ছত্র জয়ের প্রশংসার পাশাপাশি জয়ের রহস্য নিয়েও প্রশ্ন তোলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জাতীয় সংকট উত্তরণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। গণভোট আমরা ডিমান্ড করেছিলাম, গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে। সো এখন আবার হঠাৎ করে এই যে এখন আগে করতে হবে, এইটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। এবং টু বি অনেস্ট বলছি, কেউ 10-15টা সিট নিয়ে বার্গেনিং করতেছে, তারা যদি 10-15টা সিটের আশ্বস্ত দেয় সে এই দাবি থেকে সরে যাবে। আবার কেউ অপোজিশন হওয়ার জন্য বড় পার্টিগুলো রেকগনিশন চাচ্ছে, সেটা যদি তারা বিতর্কিতভাবে সেটেল করে, গণভোট তাদের কাছে কোনো ইস্যু না। মতপার্থক্যের পরেও একটা জায়গায় একটা সনদ এসেছে, কিন্তু সেই সনদটাও আবার আগের মতো যাতে না হয়। কিন্তু এটা কারণ এটা আমরা অনেকবার দেখেছি, 90-এ দেখেছি, তারপরেও বহুবার দেখেছি। কমিশন হয়েছে, টাস্ক ফোর্স হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু সেগুলো একাডেমিক পেপার হিসেবেই যাতে থেকে না যায়, আসলেই মানুষের কল্যাণে যাতে কাজে লাগে। গুণগত পরিবর্তনের ধারা বজায় থাকলে দেশে পেশি শক্তির রাজনীতি আর থাকবে না, এমনটাই আশা করছেন তরুণ রাজনীতিকরা। প্রতিষ্ঠান নামে আসলে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 53 বছর ধরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে এদেশে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের কবর রচনা হবে। জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে বিকেলে একথা বলেন তিনি। তার অভিযোগ, জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে। জুলাই সনদ জারির আদেশে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ছাড়া মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন। ইসলামী দলগুলোকে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, এখন তা করছে বিএনপি। এদেশে আবারও কেউ ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে আলেম ওলামারা তা ঠেকিয়ে দেবে বলেও প্রত্যাশা তার। গণভোটের বিপক্ষে বিএনপির অবস্থান আত্মঘাতী সিদ্ধান্ত বলে মত বক্তাদের। বিএনপির নেতারা যেরকমই হোক, তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? শেখ হাসিনার একটা দোষক যাকে আমরা নামাতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু,
তার যদি সাইনটা পড়ে এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এজন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন, এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার, আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। তো আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার নিয়ে, মার্কা নিয়ে এনসিপি সবসময় একটা অবস্থানে ছিল, এখনো সেই অবস্থানেই আছে। দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় তিনি বলেন, 5 আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হচ্ছিল তখন বিএনপির কথা মতো তাদের দলের পক্ষ থেকে একজন, জামায়াতের একজন এবং আর্মির পক্ষ থেকেও একজনকে নেওয়া হয়েছে। কেকের মতো কমিশনকে ভাগাভাগি করে নিয়েছে তারা। বর্তমানে নির্বাচন কমিশনে সব দলের পারপাস সার্ভ করছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপি একই অবস্থানে থাকলেও নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন হাসনাত। এর আগে তিনি বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় নেতাদের সাথে বৈঠক করেন। জুলাই সনদ বাস্তবায়নের সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুন বাগিচার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ করায় জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ উঠেছে, যা বিব্রতকর। তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে একমত, কারণ ফেব্রুয়ারি নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনে নেই। সাইফুল হক আরও বলেন, সরকারকে পক্ষপাত দুষ্ট অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে। নির্বাচনের ব্যাপারে জটিলতা তৈরি না করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্নমতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। সংবিধান সংশোধন সংক্রান্ত একটা আদেশ জারির তারা সুপারিশ করেছেন সরকারকে। আমরা মনে করি এটা সরকারের ম্যান্ডেট, তাদের এখতিয়ার এবং ক্ষমতার এটার বাইরের বিষয়টা। তারা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলো প্রস্তাবনায় উল্লেখই করলেন না সুপারিশে, অথচ দুই একটা দল তারা যে প্রস্তাব করলেন যে আলাদা দিনও গণভোট হতে পারে, সেটাও একই সাথে তা বিকল্প হিসেবে তারা উল্লেখ করেছেন। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা। শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, জাতির গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেশী দেশগুলোর রাজতন্ত্র, গোষ্ঠী শাসন, অভিজাততন্ত্র ও গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস দেশগুলোর শাসনেরই ইতিহাস বলে মন্তব্য করেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এর প্রধান কারণ দুর্বল শাসন ব্যবস্থা। যে কোনো দেশকে সুরক্ষিত রাখতে শক্তিশালী শাসন ব্যবস্থার বিকল্প নেই বলেই এই নিরাপত্তা উপদেষ্টার মত। নির্বাহী, বিচার ও শাসন এই তিনটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারলে জুলাই সনদ মুখ থুবড়ে পড়বে বলে শঙ্কা গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ মন্তব্য করেন। সুব্রত চৌধুরী বলেন, যে অপরাধী তার বিচার হবে। শেখ হাসিনার বিচার হলে আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার অনুরোধ করে সুব্রত চৌধুরী বলেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট না করে শেখ হাসিনাকে থামান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, আর এই ব্যর্থতার দায়ভার বিএনপি, জামায়াত ও এনসিপি সহ কেউ এড়াতে পারবে না। সড়ক পরিবহন উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান বলেছেন, ব্যবসা, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও বিনিয়োগের ক্ষেত্রে আলজেরিয়ার সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সরকার আরও দৃঢ় করতে চায়। আলজেরিয়ার ৭১তম বিপ্লব দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, উচ্চ পর্যায়ের সফর এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির মধ্য দিয়ে দুই দেশের সহযোগিতা
বেড়ে চলেছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্য এখনও আশানুরূপ নয় উল্লেখ করে তিনি বলেন 2024-25 অর্থ বছরে দুদেশের মধ্যে 79 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছে। তৈরি পোশাক, পাটজাত পণ্য, ওষুধ, মৎস্য, হিমায়িত পণ্য সহ বিভিন্ন খাতে আলজেরিয়ার প্রয়োজন পূরণে বাংলাদেশ প্রস্তুত বলে জানান তিনি। বিদেশিদের জন্য দেয়া সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে আলজেরীয় উদ্যোক্তাদের আহ্বান জানান সড়ক পরিবহন উপদেষ্টা। আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশ আলজেরিয়া সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে রাজনৈতিক, কূটনীতিক ও ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের নদী রক্ষায় বিএনপি ঘোষিত 21 দফায় সুস্পষ্ট ঘোষণা রয়েছে। সেই ঘোষণার আলোকে দেশের নদী রক্ষায় তারা কাজ করবেন। হাইকোর্ট মিলনায়তনে নদী বাঁচাও আন্দোলন আয়োজিত জাতীয় নদী কনভেনশনে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরও বলেন, নদী বাঁচলে মানুষ বাঁচবে, তাই ক্ষমতায় গেলে নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি। দীর্ঘদিন ধরে নদী রক্ষায় আন্দোলনকারীদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবে। এই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, গত 16 বছর ভারতের সাথে অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত সবসময় বাংলাদেশকে পানির ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছে। রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সাথে বারবার প্রতারণা করেছে ভারত। ভবিষ্যতে বাংলাদেশের ন্যায্য পাওনা বুঝে নেওয়ার উপর জোর দেন বক্তারা। নির্বাচন বানচাল করতে একটি অশুভ শক্তি চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে। শনিবার রাজধানীর সবুজবাগে লায়ন্স ক্লাব অব ঢাকা, মেগাসিটি, আহমেদবাগ ক্লাব ও প্রতিক্ষণ সমাজ কল্যাণ সংস্থা যৌথভাবে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে একথা বলেন তিনি। এ সময় তিনি দেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চোখের পরীক্ষা, রক্তদান ও চক্ষু বিতরণ করা হয়, ওষুধ বিতরণ করা হয়। পরে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা আব্বাস বলেন, সৎ শিক্ষা, শিষ্টাচার ও সত্যের পথে চলায় তরুণদের মূল দায়িত্ব। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় ইতিহাস বিকৃতি ঘটিয়েছে। যারা তরুণ তাদের প্রথম ভোট অবশ্যই ধানের শীষের পক্ষে হোক। একটা অশুভ শক্তি চেষ্টা করছে যেন ভোটটাকে বানচাল করার জন্য নির্বাচন। তো আমরা সকলে মিলে আমরা যারা 18 বছর যুদ্ধ করেছি, যুদ্ধ করে এই যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরাচারী হাসিনা আমাদের উপর চেপে বসেছিল সেটাকে সরাতে পেরেছি। এখন আমরা সকলে মিলে যুদ্ধ করে নির্বাচনটাকে সফল করবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে মহানগরীর প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা, যেখান থেকে বছরে 1000 কোটি টাকার রাজস্ব দেওয়া হয়। বিদেশিদের হাতে সেটি তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এছাড়া দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তিটি গোপন রাখা হয়েছে। সরকার দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। বিএনপি রাজনীতি করে শুধু সাধারণ মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে, বলেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর পল্লবীর গার্লস বাংলা স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এই কথা বলেন। এ সময় আমিনুল হক বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র খুব দ্রুত আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের একটি পাঠাগারের সামনে থেকে অপহরণ করা হয় 17 বছর বয়সী মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে। 8 মার্চ সকালে শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী পরিবারের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ।
5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে চাঞ্চল্যকর হত্যা মামলাটি গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক জানান, চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে র্যাব। বস্তুনিষ্ঠ চার্জশিট জমা দেওয়া হবে আদালতে। হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক করণীয় ও জীবন রক্ষাকারী সিপিআর বিষয়ে সেমিনার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। শনিবার সকালে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে সিপিআর ট্রেনিং ও হেলদি হার্ট নামে সেমিনার অনুষ্ঠিত হয়। হৃদরোগ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা হৃদরোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ, রক্তচাপ, সুগার, ফ্যাট নিয়ন্ত্রণ, সঠিক ব্যায়াম ও খাদ্যাভ্যাস বিষয়ে ধারণা দেন। পাশাপাশি হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিক করণীয় ও জীবন রক্ষাকারী সিপিআর বিষয়ে ধারণা দেন। আলোচকরা বলেন, একটু সচেতন হলেই 80% হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধ করা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের জন্য এই আয়োজন করা হয়। এবারে আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত বন্ধ হয়নি। নির্বাচনকে কিভাবে আরো পেছানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত আছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে তাহলে সবাই মিলে তা মোকাবেলা করার আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার শুভেচ্ছা ফার্মে জনসভায় এসব কথা বলেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার সন্ধ্যায় কুমিল্লার কচুয়ার পল্টন ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিতে সাক্ষাৎকার সহ প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন অভিযোগ করে বলেছেন, তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। সরকার পতনের জন্য নাকি তিনি ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। কচুয়ার জনগণ তাঁর সাথে আছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলিল লেখক সমিতির চট্টগ্রাম জেলা শাখার সম্মেলন হয়েছে। শনিবার মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ এম এ রশিদ, মহাসচিব কে.এস. হোসেন টমাস। সম্মেলনে 7 দফা দাবি জানিয়েছে দলিল লেখক সমিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী শীর্ষক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে কুষ্টিয়ার মিরপুরে। মিরপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কুষ্টিয়া 2 আসনের সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল। কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সময়ের উদ্যোগে হয়ে গেল দ্য আইডিয়াস চ্যালেঞ্জ 2025 প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল আইডিয়াস দ্যাট চেঞ্জ লাইফস অ্যান্ড সেভ দ্য ফিউচার। শনিবার এআইইউবির ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবিদিন। উপস্থিত ছিলেন এআইইউবির মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, উপদেষ্টা ও ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, প্রফেসর ডক্টর মঞ্জুর এইচ খান। প্রতিযোগিতায় সারা দেশের মোট 50টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পর্কিত যুব কর্মসংস্থান ও লিঙ্গ বৈষম্য, দারিদ্র্য বিমোচন, তথ্য প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নানা সৃজনশীল প্রকল্প ও পোস্টার উপস্থাপন করেন। বিচারকদের রায়ের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সেন্টার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আয়োজিত 3 দিন ব্যাপী 7ম CSD সাস্টেনেবল কনফারেন্স 2025-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অধিবেশনের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ ও নির্ভরশীল জনগোষ্ঠীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত এইচ.ই. রেটো রেনগলি। উপস্থিত ছিলেন ইউল্যাব ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দা মাদিহা মুর্শেদ। সম্মেলনটি সঞ্চালনা করেন সিএসডির প্রফেসর ডক্টর সামিয়া এ সেলিম। 2 বছর বিরতির পর এবার সরাসরি আয়োজিত এই সম্মেলনে দেশি বিদেশি বিশেষজ্ঞ, গবেষক এবং পেশাজীবীরাও একত্রিত হন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন নীলর্মী। জলবায়ু পরিবর্তন, ব্লু কার্বন, পানি, খাদ্য ও শক্তির যোগসূত্র, জেন্ডার সমতা, শাসন, শিক্ষা ও সহনশীলতা নিয়ে আলোচনা হয়। এবছরের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় আনপ্যাকিং সাস্টেনেবিলিটি, রেজিলিয়েন্স অ্যান্ড ইকুইটি। বিজি প্রেস এবং ডিএলআর স্টাফ কোয়ার্টারবাসীর পক্ষ থেকে কোয়ার্টারের সকল স্টাফের সাথে বিশেষ মত বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এ সময় তিনি বলেন, গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। যারা কথা বলেছে তাদের এই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। কয়েকটি দল ধর্মকে পুঁজি করে মিথ্যা গুজব রটাচ্ছে অভিযোগ করেন সাইফুল আলম নীরব। রাজধানীর উত্তরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও কেক কাটা সহ নানা আয়োজন করা হয়। শুরুতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইমামুল কবির শান্তর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড। উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম ফাউন্ডেশন, সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেডের সুন্দরবন এক্সপ্রেস ট্রান্সপোর্টেশন সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আহসানুল কবির, পরিচালনা পর্ষদের সদস্য চিত্রশিল্পী আফরোজা বেগম, প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক সহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। জনগণের দোরগোড়ায় দ্রুত নিরাপদ ডাক ও পার্সেল সেবা পৌঁছে দিতে 1983 সালে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইমামুল কবির শান্ত প্রতিষ্ঠা করেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস লিমিটেড। অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে লিজেন্ড অফ কুরিয়ার উপাধিতে ভূষিত করে সম্মাননা স্মারক দিয়েছে সরকার। সরকারের ঘোষিত স্মার্ট কোঅপারেটিভ ভিশন 2041-এর মাধ্যমে প্রতিটি গ্রামে গড়ে তোলা হচ্ছে ডিজিটাল সমবায় ব্যবস্থা। অনলাইন সদস্য নিবন্ধন, লেনদেন, নারী ও তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনাই এর মূল লক্ষ্য। গাজীপুর জেলা সমবায়ীদের উদ্যোগে আয়োজিত সমবায় দিবসের অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাংলা ভিশনের পবিত্র কুরআনের আলোর 18তম আসরের হিফজুল কুরআন প্রতিযোগিতার অডিশন হয়েছে কিশোরগঞ্জে। সকালে শহরের 32 মার্কাজুল উম্মাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় এতে অংশ নেন জেলার 50 জন হাফেজ। বিচারক ছিলেন হাফেজ কারি মুসলিম উদ্দিন সহ অন্যরা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর বাকুলিয়া থানার উদ্যোগে বর্ণাঢ্য জশ্নে জুলুস, জিকির ও নাত মাহফিলের আয়োজন করা হয়। মহানগরীর চরচাকতে স্কুল মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি কামাল আত্তারি, মোহাম্মদ শওকত, মোহাম্মদ নাসির আত্তারি সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে 3 বাহিনী প্রধানের সাক্ষাৎ। ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতির নির্দেশনা ডক্টর ইউনূসের। সনদ নির্বাচন নিয়ে গোলমাল পাকাচ্ছে জামায়াত, অভিযোগ বিএনপির। দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান মির্জা ফখরুলের। পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি, পাল্টা অভিযোগ জামায়াতের। জুলাই সনদে হবে ভারতীয় আধিপত্যের কবর, বলছে এনসিপি। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সরকার পাল্টেছে অদক্ষ ও দুর্বল শাসনের কারণে, বলেছেন অজিত দোভাল। শেখ হাসিনাকে থামানোর আহ্বান সুব্রত চৌধুরীর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয়ের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।